আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি ফাতেমা বেগম নামে একজন মহিলার সাথে ঘটেছিল। আজকের এই ঘটনাটি থেকে আমরা জানতে পারবো যে মানুষের বদনজর এবং কালো জাদুর ভয়াবহতা কতটা হতে পারে। ঘটনাটি ফাতেমা বেগম নামে একজন মহিলার সাথে ঘটেছিল। ঘটনার সময়কাল প্রায় 1900 শতকের দিকে। তিনি যখন অনেক বেশি যুবতী ছিলেন, তার বাবা ছিল গ্রামের পঞ্চায়েত এবং তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। তো ফাতেমা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে ছিলেন। গ্রামের সকলেই তাদেরকে খুব ভালোভাবেই চিনত। ফাতেমার বয়স তখন বেশি না, 19 কিংবা 20-এর দিকে। তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণে তাদের শত্রুদের সংখ্যাও ছিল অনেক, এমনকি তাদের পারিবারিকও অনেক সমস্যাই ছিল। দেখা যেত তাদের 3 খালার মধ্যে এক খালা বাদে মানে বাকি 2 খালাদের সাথে তাদের সম্পর্ক এত বেশি ভালো ছিল না, এবং তাদের চাচারা কেউই তাদেরকে এত বেশি দেখতে পারত না। তাদের পারিবারিক শত্রুতা অনেক বেশি ছিল। এরই মধ্যে ফাতেমার বাবা তিনি একটি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বাড়িটি 3 তলা করার কথা ছিল। বাড়িটি গ্রামে বেশ জনপ্রিয় হয়ে ওঠে, কেননা বাড়িটি অনেক বেশি সুন্দর এবং জমিদার বাড়ির মতোই করে তৈরি করা হয়েছিল। কিছু মাস পরে বাড়ির নির্মাণ কাজ শেষ হলে তারা তাদের পুরান বাড়িটি ছেড়ে সেই জমিদার বাড়ির মতো যে বাড়িটি তৈরি করা হয়েছে সেই বাড়িতে শিফট হয়ে যায়। ফাতেমার রুমটি ছিল 2 তলার, একেবারে মেন রোডের সাইডেই। তার রুমের পাশেই বিশাল এক বারান্দা ছিল যেখানে বসার সিস্টেম ছিল এবং সাথে আরও একটি দোলনাও ছিল। ফাতেমার দোলনা খুবই পছন্দ, এবং তাদের বাড়ির আশেপাশে যেহেতু অন্যান্য বাড়িঘর তেমন একটা ছিল না, বলতে গেলে প্রায় অনেকটাই সুন্দর এবং খোলামেলা একটি পরিবেশ। তাই ফাতেমা প্রায় প্রতিদিনই বিকালের দিকে এবং ভোরের দিকে ঘুম থেকে ওঠার পরেই সাথে সাথে বারান্দায় গিয়ে দোলনায় বসে থাকতেন। তিনি অনেক বেশি সুন্দরী ছিলেন, যার কারণে সবাই দেখেই তাকে মুগ্ধ হতো। এরই মধ্যে সময় যেতে যেতে ফাতেমার জন্য অনেক ধরনের বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। প্রতিটা বিয়ের প্রস্তাবই বেশ ভালো পরিবার থেকেই আসে, কিন্তু একটি বিয়ের প্রস্তাব তাদের খালা বাড়ি থেকে আসে। তাদের খালা চাইছিল তাদের ছেলের সাথে ফাতেমার বিয়ে দিয়ে নিজেদের পারিবারিক যে সমস্যা আছে সেগুলোকে শেষ করতে। এরই সাথে ফাতেমাদের আর্থিক অবস্থা বেশ ভালো। তার সাথে ফাতেমার সাথে তার ছেলের বিয়ে হলে তাদেরও একটা লাভজনক একটা ব্যাপার আছে, যে কারণে তিনি চাইছিলেন ফাতেমার সাথে তার ছেলের বিয়ে হোক। কিন্তু ফাতেমার বাবা এতে আপত্তি জানান এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এই ঘটনার কিছুদিন পরেই একদিন রাতের বেলা হুট করে কোনো কিছুর আওয়াজ শুনে ফাতেমার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলতেই দেখতে পান তার যে বারান্দার দরজাটি আছে সেটি খোলা, কিন্তু তা তিনি লাগিয়েই ঘুমিয়েছিলেন। কিন্তু হুট করে খোলা দেখে তিনি একটু চমকে যান। এরপর বিছানা থেকে উঠে তিনি দরজা লাগানোর জন্য বারান্দার পাশে যেতেই তিনি দেখতে পান তার যে বারান্দার দোলনাটি আছে সেখানে একটি ছোট বাচ্চা সাদা ফ্রক পরে বসে আছে। এই দৃশ্য দেখার পর তিনি বেশ চমকে যান এবং এক চিৎকার দিয়ে ওঠেন। সাথে সাথেই তার মা তাদের রুমে আসলে ফাতেমা হাত ইশারা করে দোলনার দিকে তাকাতেই সেখানে আর কোনো কিছুই কেউ দেখতে পায় না। ফাতেমাও দেখে যে সেই বাচ্চা মেয়েটি আর দোলনার ওপরে নেই। পরে তিনি সব ঘটনা মাকে বলেন এবং সূরা কালাম পড়ে ঘুমিয়ে পড়েন। সকাল হতেই তার প্রচণ্ড মাথা ব্যথা হতে শুরু করে। তিনি বারবার রাতের সেই দৃশ্যটির কথাই ভাবতে থাকেন। এই ঘটনার পর থেকে ফাতেমার মনে বেশ ভয় কাজ করতে শুরু করে। তিনি প্রতি রাতে ঘুমানোর আগে অনেক বেশি ভয় পেতেন, কেননা 12টার পরেই তার সাথে কিছু না কিছু ঘটতো যা তাকে ভয় দেখাতো। প্রতিদিনের মতো আজকেও ফাতেমা বারবার ভালোভাবে চেক করে দরজা জানালা সব কিছু বন্ধ করে বিছানায় শুয়ে পড়েন, কিন্তু তার অনেক বেশি মনে হতে লাগে যে কেউ একজন তার দিকেই তাকিয়ে আছে। তিনি অনেক বেশি ভয় পাচ্ছিলেন, কিন্তু কাউকে কিছুই বলতে পারছিলেন না। তিনি সূরা কালাম পরে চাদর গায়ে দিয়ে মুড়িয়ে সেটা দিয়ে শুয়ে পড়েন। তখনই হুট করেই তিনি কিছু ফিসফিসানির আওয়াজ শুনতে পান। তিনি অনেক বেশি ভয় পাচ্ছিলেন। তার সাহস হচ্ছিল না মাথা উঠিয়ে দেখার যে কী হচ্ছে, কারণ তার কাছে মনে হচ্ছিল কিছু একটা আছে তার রুমে এবং তার আশেপাশেই তারা কথা বলে বেড়াচ্ছে। এরকম অনুভূতি তার প্রতি রাতেই হতে থাকে। একদিন সকালে ঘুম থেকে উঠে ফাতেমা যখন গোসলের জন্য বের হন, মানে বাথরুমে যান, তখন তিনি দেখেন তার শরীরে অসংখ্য হাতের ছাপের দাগ রয়েছে। ঘুম থেকে ওঠার পর তার প্রায়
প্রায়শই শরীর ব্যথা করতো, হাত পা পিঠ সব কিছুই ব্যথা করতো। তখন তিনি দেখেন তার হাতের পাশে আরেকজনের হাতের ছাপ, মনে হচ্ছে কেউ খুব জোরে আঙুল দিয়ে চেপে তার হাত ধরে রেখেছিল। এইসব জিনিস তখন তিনি তার মাকে সাথে সাথে গিয়ে বলেন। তার মাও এসব দেখে বেশ চমকে যান। তার বুঝতে দেরি হয় না যে তার মেয়েকে কেউ বদনজর দিয়েছে অথবা তার মেয়েকে কালা জাদু করা হয়েছে। এই ঘটনার পর থেকে দেখা যায় ফাতেমার আম্মু ফাতেমার সাথেই ঘুমোতেন। এরপরে তারা একজন ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন এবং হুজুর দেখাতে শুরু করেন। হুজুর তাকে জানায় যে ফাতেমার দিকে কেউ বদনজর দিয়েছে এবং এরই পাশাপাশি কেউ কালো জাদুও করেছে। কে কালো জাদুটা করেছে তা শনাক্ত করা সম্ভব না হলেও এই কালো জাদুর প্রভাব কিছুটা কম করা সম্ভব। সেই হুজুরটি আসলে কালো জাদুর প্রতিরোধ করতে পারতেন না, তাই তিনি আরেকজনের ঠিকানা তার আম্মুকে দেন। ফাতেমার আম্মু সেই ঠিকানায় গিয়ে সব ঘটনা সেই একজন হুজুরকে খুলে বলে। সেই হুজুরটি সব কথা শোনার পর তিনি বলেন যে হয়তোবা এই বদনজর এবং কালো জাদু আপনার আত্মীয়ের মধ্যেই কেউ করেছে, আর না হয় এটি অন্য কেউ করতে পারে। যদি শনাক্ত করা যায় যে কে এই কালো জাদুটা করেছে, তাহলে এই কালো জাদুর প্রভাবটা তাড়াতাড়ি শেষ করা সম্ভব। তারপর তারা বাড়িতে এসে ভাবতে থাকে যে তাদের মধ্যে পারিবারিক শত্রুতা তো অনেক বেশি আছে, কিন্তু এই কালো জাদু আসলে কে করলো। তখন তাদের মনে পড়ে তাদের যে খালা ছিল সেই খালা হয়তো বা করতে পারে, কেননা কিছুদিন আগে খালার দেওয়া বিয়ের প্রস্তাব তার বাবা প্রত্যাখ্যান করেছে। এরপরে তারা খুবই কৌশলে তাদের খালাকে নিজের বাড়িতে দাওয়াত করেন এবং এর ফাঁকেই ফাতেমা তার খালার মাথা আঁচড়াতে আঁচড়াতে কিছুটা চুল নিয়ে নেন। পরের দিন হুজুরের কাছে গিয়ে তারা বলেন যে আমরা একজনকে সন্দেহ করছি যিনি এই কালো জাদুটি করতে পারেন। পরে হুজুর সেই চুলটি নিয়ে কিছু রিচুয়ালস করেন এবং সাথে সাথে হুজুরের একজন সহকারীর মধ্যে একটি জিন প্রবেশ করে। জিনটি হুজুরকে সাহায্য করার জন্য এসেছিল। সেটি ছিল হুজুরের একজন বন্ধু, বলতে গেলে ভালো একটি জিন। সেই জিনটি হুজুরকে বলে যে এই কালো জাদু তার এই খালা করেনি, বরঞ্চ অন্য কেউ করেছে, কিন্তু সেই ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে না। এরপর হুজুর তাদেরকে জানায় যে এই কালো জাদু আসলে নির্দিষ্টভাবে কে করেছে তা জানা যাবে না, যদি না আমরা কোনো ক্লু পাই বা ওই ব্যক্তিটাকে শনাক্ত করতে পারি, তবে আমরা এই কালো জাদুর প্রভাব কিছুটা হলেও কমাতে পারি। হুজুরটি ফাতেমার আম্মুকে জানায় যে আপনার মেয়েকে নামাজ পড়তে বলবেন এবং সে যেন আল্লাহর ইবাদতেই মগ্ন থাকে। এতে করে কোনো শয়তানি জিন তার মধ্যে আসর করতে পারবে না বা তার কোনো ক্ষতি করতে পারবে না। এরই পাশাপাশি কিছু দান সৎকা করে দিন, যাতে আপনার পরিবারে যে কুনজরটি দেওয়া হয়েছে সেটিও যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এবং এর পাশাপাশি আর্থিক সাফল্য কিংবা আর্থিক উন্নতির ব্যাপারে মানুষদেরকে জানানো বন্ধ করে দিন। এই সব কথা বলার পর হুজুর কিছু তাবিজ ফাতেমাকে এবং তার পরিবারকে দেয়। এই ঘটনার পর থেকে দেখা যায় যে ফাতেমার সাথে এখনও ওইসব ঘটনা ঘটতো, কিন্তু আস্তে আস্তে এর প্রভাবটা শেষ হতে থাকে। হুজুরটি তাদেরকে জানায় যে এই কালো জাদুর একটি নির্দিষ্ট সীমা আছে বা সময় আছে। একটা সময় পর আপনার মেয়ের আর খারাপ কোনো কিছুই হবে না এবং সে এরকম ভার অনুভবও করবে না। এই ঘটনার প্রায় 2 বছর পর তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু এই 2 বছরের মধ্যেও তিনি প্রায় মাঝে মাঝে ওইসব জিনিস দেখতে পেতেন এবং তার তখনও মনে হতো যে কোনো কিছু একটা আছে যা তাকে ফলো করে বেড়ায়। এইসব যখনই তার মনে হতো তখনই তিনি গিয়ে নামাজে বসে পড়তেন এবং আল্লাহর কাছে ইবাদতের জন্য বসে থাকতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং অনেক বেশি দোয়া করতেন। এসবের মাধ্যমে তার মধ্যে যে কালো জাদুটা করা হয়েছিল সেটি সমাপ্ত হয়ে যায়।